নমস্কার, দেখছেন নিউজ লাইভ বাংলায় সাফ কথা এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সাফ কথায়, যেখানে বাংলাদেশের দিকে যদি আমরা নজর দিই, বারবার যে ধরনের নির্মমতা বা বর্বরতার ছবি উঠে আসছে সেগুলো কিন্তু একেবারে ভয়ানক, কেউই মেনে নিতে পারছেন না। একদিকে দীপু চন্দ্র দাসের মৃত্যু এবং তারপর এক একটা ঘটনা মনে করিয়ে দেওয়ার মতো এবং তাক লাগিয়ে দেওয়ার মতো সকলকে। এবং গত বছর যেখানে ডিসেম্বর থেকে নতুন বছরের প্রথম সপ্তাহে আমরা রয়েছি, বাংলাদেশে এখনো পর্যন্ত খুন হয়ে গিয়েছেন অন্তত 3 জন হিন্দু, দীপু দাস, অমৃত মণ্ডল আর খোকন চন্দ্র দাস। শেষ নেই নারী নির্যাতনেরও। শীতের রাতে গায়ে ঠান্ডা জল ঢেলে নির্যাতন থেকে চুল কেটে দিয়ে অত্যাচার, সবই চলছে ইউনূসের বাংলাদেশে। তবে পাল্টা আক্রমণের পথে রয়েছে ভারত। বাংলাদেশ কাণ্ডের প্রভাব ক্রিকেটীয় সম্পর্কেও। আইপিএল থেকে বহিষ্কৃত মুস্তাফিজুর রহমান, পাল্টা ভারতে থাকা টি-20 বিশ্বকাপের ম্যাচ বয়কটের ডাক বিসিবির। এতে আখেরে ক্ষতি হবে বাংলাদেশ ক্রিকেটের, বলছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। আমরা ছবিগুলো রাখবো আপনাদের সামনে, যেখানে ইতিমধ্যেই আমরা যেমনটা জানতে পেরেছি যে দীপু চন্দ্র দাসের পরে কিন্তু আরো অনেককেই হত্যা করা হয়েছে, হিন্দুদেরকে বারবার টার্গেট করা হচ্ছে। যদি আমরা নজর রাখি সম্রাট মণ্ডল, এবং তারপর যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যেখানে এবার আরো একজন হিন্দু নিধনের কথা আমরা কয়েকদিন আগেই খবর করেছিলাম, খোকন চন্দ্র দাস। কিন্তু এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, খোকন চন্দ্র দাস যিনি কিন্তু পেশায় একজন চিকিৎসক এবং তিনি প্রত্যেক দিনের মতনই কাজ ছেড়ে বাড়ি ফিরছিলেন। এবং যে দিনের কথা আমরা বলছি সেই দিন হচ্ছে 31শে ডিসেম্বর 2025, অর্থাৎ যেই রাতে সারা বিশ্ব একেবারে উৎসবের মেজাজে থাকে, পার্টি মুডে থাকে। কিন্তু সেই জায়গায় বাংলাদেশের চিত্রটা ঠিক বিপরীত। তিনি বাড়ি ফিরছিলেন কাজ ছেড়ে এবং আচমকা প্রায় 5 থেকে 6 জনের দুষ্কৃতীর দল তার উপর হামলা চালায়। প্রথমে তাকে কোপ মারা হয় এবং পরবর্তীতে যখন সেই দুষ্কৃতীদের সঙ্গে তিনি তাদের দেখতে পান বা তাদের সঙ্গে তার চোখাচোখি হয়, তিনি প্রত্যেককে চিনতেন বা জানতেন। পরবর্তীতে তার গায়ে কিন্তু পেট্রোল ঢেলে দেওয়া হয়, আগুন জ্বালিয়ে মারার চেষ্টা করা হয়, কিন্তু তিনি নিজের প্রাণ বাঁচাতে পাশে থাকা একটি জলাশয় বা পুকুরে ঝাঁপ দেন। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি কি বলেছেন শুনুন একবার। সোহাগে আছে, সোহাগকে ওই দিকে পারে। আর বাপের নাম কি? আমার নাম নিকয় বাবুল হদ্দার। বাবুল সর্দার বলা সোহাগ, বাবুল খা বাবুল খা। বাবুল খা। আর কি আর হলো শামসুদ্দিন বলা। নাম কি? কইতলিয়া। আর কি কয় আমি কাকা আমি। এক কাকা আমি মতলব দুর্গা আতেছি কে লড়াই আছে। আর কে কয়জন ছিল? 3 জন। 3 জন। তোকে আগুন দিছে কে কইতে পারস? এবার 3 জন হয়েছে, একজন আগুন দিয়েছে। আর সামনে আবার সবাই চিনছেন তো? একজন চিনছি। একজন চিনছেন কে রে? কে? শামসুদ্দিন বলা কয় কাকা আমি। আচ্ছা ঠিক আছে, এবার আমরা শান্ত থাকেন। আমরা শুনলাম তিনি কি বলেছেন, কিন্তু তারপরেও তিনি চিকিৎসাধীন ছিলেন। কিন্তু অবস্থা এতটাই খারাপ ছিল কারণ দেহের বিভিন্ন অংশ তার জ্বলে গিয়েছিল, পুড়ে গিয়েছিল। অবশেষে তার মৃত্যু হয় শনিবারে। আমরা আজ যেহেতু আলোচনা করছি এই সমস্ত বিভিন্ন ঘটনা নিয়ে, আমরা এবার সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, আমি পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে ইতিমধ্যেই ত্রিপুরা থেকে যুক্ত হয়েছেন বুদ্ধিজীবী অমিতাভ চক্রবর্তী এবং একই সঙ্গে প্রবীণ সাংবাদিক দিল্লি থেকে গৌতম লাহিড়ী স্যার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনাদের দুজনকেই নিউজ লাইভ বাংলার সাফ কথায় স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই চলে আসবো প্রবীণ সাংবাদিক গৌতম লাহিড়ীর কাছে। গৌতম স্যার, এই যে ধরনের ঘটনা আমরা এর আগেও আলোচনা করছি, কিন্তু বাংলাদেশে পরপর যে সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে, এই ঘটনাগুলো এখন নজরে আসছে কারণ কয়েকদিন আগে দীপু চন্দ্র দাস কাণ্ডের যে ক্ষত, সেই ক্ষত শুকোয়নি। তার প্রতিবাদ হয়েছে গোটা দেশ জুড়ে। এবং এরপর মহিলাদের নির্মমভাবে নির্যাতন আমরা দেখছি, যে ঠান্ডা জল গায়ে ঢেলে একেবারে বেঁধে তাকে মারধরও করা হচ্ছে। এবং একই সঙ্গে পরপর যে সমস্ত ঘটনা, মূলত কি ইঙ্গিত দিতে চাইছে ইউনূসের সরকার? কি মনে হয় আপনারা, এই ধরনের পরিস্থিতি কবে থামবে? শোনা যাচ্ছে কি? হ্যাঁ। আওয়াজটা চলে গেছে। শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন? ঠিক আছে, আমি আসবো আবারও আপনার কাছে। অডিওর সমস্যা হচ্ছে কোথাও গিয়ে। আমি আসবো এবার অমিতাভ চক্রবর্তীর কাছে। অমিতাভ স্যার, এই যে ঘটনাগুলো বারবার
ঘটে যাচ্ছে, যেগুলো নিয়ে কিন্তু সবাই রীতিমতো চিন্তিত, আতঙ্কিত বাংলাদেশের সকলে। আমরা যদি দেখি হিন্দু থেকে মহিলা কেউই কিন্তু সুরক্ষিত নন বাংলাদেশে। এই ধরনের অবস্থায়, এই ধরনের পরিবেশে কি করা উচিত? সেই দেশের আইন প্রণয়নের উপরেও কিন্তু মানুষ ভরসা করতে পারছে না। তাহলে কোথায় এগোচ্ছে বাংলাদেশ, কোন দিকে যাচ্ছে তারা? একটা ব্যর্থ রাষ্ট্রে এটা খুবই স্বাভাবিক, কারণ রাষ্ট্রটা তো এখন আর স্বাভাবিকভাবে চলছে না। এখানে কোনো নির্বাচিত সরকারই নেই। এমন একটা সরকার ব্যবস্থা সেখানে আছে যেখানে যেখানে কোনোটাই গণতান্ত্রিক না। গণতন্ত্র যতদিন পর্যন্ত সেখানে প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত দায়বদ্ধতা থাকবে না। এখন যেটা এখানে এখন সরকার বলতে যেটা বোঝায় সেখানে আসলে একটা মোটামুটি একটা ব্যবস্থা, যেটা একটা নৈরাজ্যকর অবস্থা থেকে সৃষ্টি হয়েছিল, তার একটা ব্যবস্থা করে নিয়ে যাচ্ছে। তো সেখানে কোনো মতে চলছে, সেখানে একটা টার্গেট করা হচ্ছে হিন্দুদেরকে, একটা অর্থাৎ যারা কট্টরপন্থী যারা আছেন তাদের হাতে একটা কিছু দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা ওদেরকে নিয়ে চলো, ধর্ম নিয়ে চলো, এটা নিয়ে চলো, মূল বিষয়গুলো থেকে সরিয়ে দিচ্ছে। যার ফলে দেখা যাচ্ছে কি, এই ধর্মান্ধ যারা আছে তাদের হাতে সরকার নাচছে বা সরকার তাদেরকে নাচাচ্ছে। অর্থাৎ এখানে এই ধরনের যতদিন পর্যন্ত না একটা সঠিক ব্যবস্থা গড়ে উঠবে, যতদিন পর্যন্ত একটা গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠবে, যতদিন পর্যন্ত মানুষের কাছে দায়বদ্ধতা ওরা একটা ব্যবস্থাপনা গড়ে তুলবে, ততদিন পর্যন্ত এমনই চলবে। ইউনিট সরকারের কাছে এমন কোনো দায়বদ্ধতা নাই যে মানুষের জন্য, কারণ মানুষের ভোটে তো আর নির্বাচিত হয়ে আসেনি বা কোনো একটা ম্যান্ডেট নিয়ে তো আসেনি। ওদের একটা মোটামুটি একটা ব্যবস্থা চলছে, যারা এসেছেই যে পুরোপুরি ভারত বিরোধী একটা ব্যবস্থা নিয়ে একটা অবস্থান থেকে। এবং ওদের একটা ব্যাপার, ওইখানকার মানুষ, ওরা যতই হিন্দুরা যতই জাতীয়তাবাদী হোক না কেন, ওদেরকে ধরেই নেয় ওরা হচ্ছে ভারতের দালাল, ওরা হচ্ছে রয়ের দালাল। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন কি, আমি আজকে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যে কুড়িগ্রাম নামে একটা ডিস্ট্রিক্ট আছে। কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের যিনি ডিসি, মানে আমাদের এখানকার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পর্যায়ে, উনি একজন হিন্দু ভদ্রমহিলা, সম্ভবত নাম অন্নপূর্ণা দেবনাথ। তো উনি যখন স্ক্রুটিনি করছিলেন ওখানকার ভোটের নমিনেশন পেপারগুলো, সেখানে জামায়াতে ইসলামীর যিনি প্রার্থী তার প্রার্থিতা সেখানে বাতিল হয়, কারণ উনি দ্বৈত নাগরিকত্ব, অর্থাৎ বাংলাদেশের নাগরিকত্বের সাথে সাথে উনার ছিল ব্রিটিশ নাগরিকত্ব। এটা তিনি যেহেতু সারেন্ডার করেননি, ফলে সে নিয়মে ওটা বাদ গেছে। সাথে সাথে উনার উপরে আক্রমণ তো নেমে এলো, এটা হয়তো আপনারা নিশ্চয়ই জানেন। নেমে এলো এবং এক সরাসরি যে ভারতের দালাল, রয়ের দালাল ইত্যাদি ইত্যাদি বলে তাদেরকে, এবং উনাকে ভীষণ রকমভাবে ইনসাল্ট করা হলো। এই যে চলছে, এবং সরকারের তেমন কোনো ব্যবস্থাও নেই। ইউনূস সরকার তো এগুলি নিয়েই চালাবে, ওদেরকে দিয়েই, ওদের হাতেই তো পুতুল, বা ওরা চলছে ইউনূস সাহেবের মানে একটা প্ল্যান অনুসারে। অতএব এইগুলি হিন্দুদের উপরে অ্যাটাক আসবেই, যতদিন পর্যন্ত না একটা দায়বদ্ধ একটা সরকার, যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক সরকার সেখানে সত্যিকারের গঠিত হবে। অমিতাভ বাবু, আমি আসবো আপনার কাছে আবারও। এবার আমি চলে যাব গৌতম লাহিড়ীর কাছে। গৌতম স্যার, এবার নিশ্চয়ই শোনা যাচ্ছে এই যে পরপর যে সমস্ত ঘটনা ঘটছে বাংলাদেশে, দীপু চন্দ্র দাসের হত্যা, সেই ছবি আমরা দেখেছি, এবং তারপর কিন্তু গোটা দেশ জুড়ে হয়েছে তার প্রতিবাদ, এখনো প্রতিবাদ করা হচ্ছে বিভিন্ন প্রান্তে। কিন্তু তারপরেও আবার সম্রাট মণ্ডল এবং আমরা দেখেছি যে খোকন চন্দ্র দাস, তাদেরকেও কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়, এবং এরপর মহিলারাও কিন্তু সেখানে কোথাও গিয়ে সুরক্ষিত নন। তাদের চুল কেটে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, কোথাও মহিলাদেরকে একটা খুঁটির মধ্যে বেঁধে সেখানে তাদের গায়ে ঠান্ডা জল ঢেলে দেওয়া হচ্ছে। এই সমস্ত ঘটনা কিসের ইঙ্গিত দিচ্ছে? এখানে তো এখন আর সাম্প্রদায়িক ব্যাপারটা হয়ে রয়নি, কেউই তাহলে সুরক্ষিত নয় বাংলাদেশে। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে একটা মধ্যযুগীয় বর্বরতা চলছে,
আমার পূর্ববর্তী বক্তা যেটা বলছিলেন আমি তার সূত্র ধরেই বলবো, এখানে জঙ্গলের রাজত্ব। কিন্তু গত 5ই আগস্ট 2024 থেকে ইউনূস সরকার যে ক্ষমতায় আছে, যে ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট ভাষায় বলেছে 2900 হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে, এবং সেই তথ্যকে তারা উড়িয়ে দিচ্ছে। এই তথ্যগুলো কিন্তু মানে একেবারে স্বীকৃত তথ্য, মানে প্রতিটি ঘটনা লিপিবদ্ধ করা আছে, কবে কখন আক্রমণ কোথায় হয়েছে, কেবল 3টি নয়, 2900। এবং যে ধরনের ঘটনা ঘটছে, এই ঘটনা কোনো মতেই কিন্তু আমার মনে হয় এগুলো সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমার যেটা নিজের একমাত্র যেটা ঘটনা, যেটা এবং সাজেশন বলতে পারেন, সেটা আমি বলতে পারি যে ভারত সরকারের উচিত যে এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলকে ডেকে অবিলম্বে একটা বৈঠক ডেকে এবং কি পদক্ষেপ নেওয়া উচিত বাংলাদেশের বিরুদ্ধে। কেবলমাত্র কূটনৈতিক ভাষায় তারা কিন্তু আর শুনছেন না, কূটনৈতিক পরিভাষা তারা তারা বোঝেন না, এবং তারা কূটনীতির কোনো রীতিনীতিও জানেন না। কেউই কোনোদিন কোনো সরকারে ছিলেন না, হঠাৎ উড়ে এসে জুড়ে বসেছেন, জোর করে একটা চেয়ারে বসে পড়েছেন, তিনি কোনো নিয়মই জানেন না। ইউনূস ভদ্রলোক তো গৌতম স্যার, দেখেছেন এই বলে যে কয়েকদিন আগে একটা যেভাবে ছবি মহিলাদের চলছিল। চুল কেটে দেওয়া হচ্ছে বা মহিলাদের গায়ে ঠান্ডা জল ঢেলে দেওয়া হচ্ছে, এই ধরনের কিন্তু যে মহিলাদের উপর নির্মম অত্যাচার, এই ধরনের ছবি আমরা সিরিয়া বা ইরাকে দেখি। সেই নীতিতেই কি এগোচ্ছে তাহলে বাংলাদেশ, কি মনে হয়? সেটা যথেষ্ট কারণ যে ভারত সরকারের উপযুক্ত পদক্ষেপ নেওয়া। আমি বলবো না একতরফা পদক্ষেপ নেওয়া, আমি বলবো ভারত সরকার ইমিডিয়েটলি সমস্ত রাজনৈতিক দলকে আলোচনা করে এই চিত্রগুলোকে দেখিয়ে যে এবার কি আমাদের এতদিন ধরে চুপ করে থাকা উচিত। প্রতিবেশী রাষ্ট্রের আজকে ভারত, দেখুন ঘটনা, ভারতে প্রতিক্রিয়া বেশি হবে এই কারণে যে হিন্দু রাষ্ট্র তো কোথাও নেই, কিন্তু ভারতে একমাত্র যেখানে হিন্দুদের সংখ্যা বেশি এবং হিন্দুরাই সংখ্যাগরিষ্ঠ, সেখানে রিয়াকশন হবেই, এটা মুসলিম দেশ নয়। ফলে কিন্তু বাংলাদেশে যেটা ঘটছে, এটা এইভাবে যদি সংখ্যালঘুদের এবং মহিলাদের উপর অত্যাচার করা হয়, যে ঘটনাকে যে নৃশংসতার আপনি বিবরণ দিচ্ছেন, এটা তো গা শিউরে ওঠার মতো বিষয়। এবং এর পরে তো চুপ করে থাকাটাই কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে কেবল ভাষণ দিয়ে চুপ করে থাকলেই যথেষ্ট নয়, এটার বিষয়ে একটা যথেষ্ট মানে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন এসে গেছে। এবং এই পদক্ষেপটা কিন্তু আমার প্রয়োজন হয়, মনে হয় যে যে কোনো ভাবে হোক আলোচনা করে সেটা, যেটা ভারত সরকার যেটা সঠিক মনে করবেন, আমি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার কথা বলছি না, সমস্ত সর্বসম্মতি তৈরি করে একটা সিদ্ধান্ত নেওয়া হোক যে এই বিষয় কূটনৈতিক চরমপত্র দেওয়ার সময় শেষ হয়ে গেছে। কূটনৈতিক চরমপত্র, ডিমার্স, আপনি যাই কূটনৈতিক পরিভাষায় বলেন, সেগুলো দিয়ে কোনো কাজ হবে না, কারণ আপনি দেওয়ার সঙ্গে সঙ্গে তারা বলবে যে এগুলো ভারত অসত্য কথা প্রচার করে। গৌতম স্যার, তাকে তো জবাব একটা প্রশ্ন আমি শেখাতে আগেও হবে। রেখেছিলাম, শোনা যাচ্ছে কি? ভারত থেকে এখনো সাহায্য ছাড়া তাদের দিন চলে না। রোজ যে তারা ভাষণ দিচ্ছেন, এই যে মারপিট করছেন বা করছেন, ভারত থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে, প্রয়োজনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হোক। এবং দেখবো তারপরে বাংলাদেশের সরকার, বাংলাদেশের কিভাবে তারা ভাষণ দেয়, ইউনূস কিভাবে ভাষণ দেয়, কেন 1200 মেগাওয়াট আমরা দেবো, এবং তার জন্য অনেক সময় তারা আমাদের বিদ্যুতের দাম পর্যন্ত দেন, কেন ডিজেল সাপ্লাই চলবে, কেন 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 আমরা এখনো পেঁয়াজ, লঙ্কা, খালি ভারত সরকার একটা কথা বলেন, আমরা মানুষের স্বার্থে দেখি, মানুষ যাতে কষ্টে না পারে তার জন্য দেখি। এগুলো কোন মানুষ? তারা আমাদেরই পেঁয়াজ খেয়ে, আমাদেরই লঙ্কা খেয়ে হিন্দু মহিলাদের উপর অত্যাচার করবে, এটা কি সহ্য করা যায়? এটা একটা সহ্যের সীমা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। একদমই তাই, একদমই। আপনি সঙ্গে থাকুন, আমি আবারও চলে যাব অমিতাভ বাবুর কাছে। এই প্রশ্নটা আমি আগেও করেছিলাম, তবে আবারও আপনার কাছে আসছে অমিতাভ বাবু। এই যে যেখানে মহিলাদের চুল কেটে দেওয়া হচ্ছে বা মহিলাদেরকে খুঁটিতে বেঁধে ঠান্ডা জলে, শীতের মৌসুমে ঠান্ডা জল ঢেলে দেওয়া হচ্ছে, আমরা সেই ছবি দেখেছি। এই যে পৈশাচিক রূপ, তারপরে যারা করছেন এই ধরনের ঘটনা, তারা হেসে খেলে একেবারে জিনিসটাকে পুরো মজা নিচ্ছেন। এই ধরনের পরিবেশ বা এই ধরনের ছবি কিন্তু আমরা ইরাক বা সিরিয়াতে দেখেছি। তাহলে সেই নীতি এবার বাংলাদেশে? আমি এতে অবাক হচ্ছি না, বরং আমি ওই দিনটার জন্যই পুরো অপেক্ষা করছি, সেই খারাপ দিনটার দিকে যায় কি না আরও, যখন পাথর ছুঁড়ে মারা হবে, অর্ধেকটা মাটির নিচে শরীরটা রেখে পাথর ছুঁড়ে না মারা হয় এইসব আমাদের যে মহিলা যারা আছেন তাদেরকে। সাধারণ একটা বিষয় নিয়ে, মানে সেই মধ্যযুগীয় যে ব্যবস্থা, সেটা ওই যে 6 শতাব্দী, 7 শতাব্দী, 8 শতাব্দীতে আরবে যেই ব্যবস্থা প্রণীত হয়েছিল, সেই ব্যবস্থায় শাস্তি দেওয়া হচ্ছে। কেন শাস্তিটা ব্যবস্থা থাকবে না? কারণ কি, এখন চলছে, দেশটা চলছে এমন কিছু লোকদের দ্বারা, যারা উঠে এসছে
তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা দেখবেন বেশিরভাগেরই, অন্তত যারা রাজনীতিতে যারা আহ, আহ, একটা তাদের কর্তৃত্ব চালাচ্ছে, তারা উঠে এসছে আপনার ইয়ের থেকে, মাদ্রাসা থেকে, এবং মাদ্রাসা থেকে উঠে আসাতে মাদ্রাসা কালচারটা তারা নিয়ে এসছে এখানে, এবং মাদ্রাসা কালচারটা এখন এখানে তারা তারা ওইখানে সেসব বিধানগুলো শিখে এসছে, এখানে আসছে। আর যেহেতু সরকার এখানে নির্লিপ্ত, কারণ সরকারের সেই ক্ষমতাই নেই ওদেরকে যে রক্ষা করবে। এর জন্য যে হঠাৎ করে ইউনূস সরকার দায়ী, আমি তাই বলবো না, এই মাদ্রাসা কালচারটা কিন্তু হয়ে উঠছে কিন্তু এই আরও 20 বছর আগের থেকে, 30 বছর আগের থেকে। খালেদা জিয়া আমলেও সেটা ছিল, সেটা মানে শেখ হাসিনার সময়ও ছিল, উনি সেটাকে কোনো মতে ম্যানেজ করে গেছেন। তার কি মনে এদের হয় এই বিরুদ্ধে যে যে খুব খারিজি সেরকম মাদ্রাসা, ব্যবস্থা এর নিয়েছেন পেছনে কি কোথাও এমন গিয়ে নয় কিন্তু। অমিতাভ বাবু, এর পেছনে কোথাও গিয়ে কি এই যে খারিজি মাদ্রাসা, এরাই কি দায়ী? অবশ্যই এই যে মাদ্রাসা ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা যেটা আসছে সেটা আস্তে আস্তে আরও কঠিন অবস্থা হচ্ছে। এবং আপনি দেখবেন, আমি বাংলাদেশে কয়েক বছর আগে গেছিলাম, সেখানে গিয়ে তো অবাক হয়ে যাই, যদি কারুর 4টা সন্তান থাকে, ওদের তো এর চাইতে কম টম হয় না, 4 দিন আমাদের হিন্দুদের মধ্যে যে ব্যবস্থাটা আছে সেরকমটা না, তাদের অন্তত 1জন বা 2জন, যদি 4 সন্তান থাকে 1জন বা 2জন অবশ্যই তারা মনে করে যে দেওয়া উচিত বর্তমান অবস্থাতে, যে মাদ্রাসাগুলি থেকে শিখে আসা, এবং সেখান থেকে কিন্তু পুরো পরিবার থেকে সমাজে সেটা ছড়ে যাচ্ছে, বেশ। এবং ছড়িয়ে দেওয়ার সাথে সাথে এই যে ব্যবস্থাটা পুরা সমাজটাতে, এবং এটাই ভেবে আসছে যে এই এটাই ব্যবস্থাটাই পুরো বিচার, সমাজে তাদের প্রভাব এটাই ফেলছে। বিচার। একদম, দীপুচন্দ্র একদম। দাসের বিচার হলো এই ব্যবস্থা থেকে। হুম, আমরা আসবো। এর সঙ্গে আলোচনায় আরো একজন রয়েছেন, আমি পরিচয় করিয়ে দিতে চাই। অধ্যাপক বিশ্বজিৎ দাস, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং আমাদের সঙ্গে এর আগে যারা অতিথিরা রয়েছেন আপনারাও সঙ্গেই রয়েছেন। আমি গৌতম স্যারের কাছে চলে আসবো, যেখানে গৌতম স্যার, আগামী ফেব্রুয়ারি মাসেই কিন্তু বাংলাদেশে গণভোট রয়েছে। কি মনে হয়, এই যে গণতন্ত্র যদি আবার সেখানে ফিরে আসে, তাহলে কি এই ব্যবস্থা এইরকম ভাবেই দেশটা চলে যাবে? না, সেই নির্বাচন যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচনটা তো নির্বাচন হবে, একটা সরকার প্রতিষ্ঠিত হবে, কিন্তু সেই সরকার স্থায়ী হবে না, সেই সরকারের বহু কিছু সমস্যা দেখা দেবে। ইতিমধ্যে বিএনপির কোলে গিয়ে জামায়াত প্রায় উঠে পড়েছে। ফলে ভারতের পক্ষে কতটা স্বস্তিকর হবে এটা কিন্তু বলা মুশকিল। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে 12 তারিখ পর্যন্ত আমি এখনো নিশ্চিত নই সত্যি নির্বাচন হচ্ছে কি হচ্ছে না। যে ধরনের খুন খারাপি বাড়ছে, আরো বাড়বে বলে আমার মনে হয়। কারণ এটা জেনেসিসটা কি? জেনেসিসটা হচ্ছে জুলাই থেকে যখন আন্দোলন শুরু হয়, জেল ভেঙে জঙ্গিরা বেরিয়ে এসেছিল, আর তাদের সাহায্য করেছিল ইউনূসের লোকজনেরা। পরবর্তীকালে ইউনূস ক্ষমতায় আসার পর আনসারুল্লাহ বাংলা সহ আলবদরের লোকেরা তারা জেল থেকে বেরিয়ে এসছে, তারাই তো বাংলাদেশে রাজত্ব করছে এখন। বাংলাদেশে কোনো গণতান্ত্রিক কেউ রাজত্ব করছে না। ফলে এরা যতক্ষণ না জেলে ঢুকবে, এদেরকে আবার যদি জেলে না ঢোকানো যায়, তাহলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এই ধরনের কাণ্ড, এরাই কাণ্ডগুলো ঘটাচ্ছে। এবং সেই যে উগ্র চরমপন্থা মাদ্রাসা থেকে শিক্ষিত চরমপন্থার যে দল, তারাই গোটা আন্দোলনটা করেছে। আজকে তো গোটা আন্দোলনটা মানে চেহারাটা দেখে তো পরিষ্কার হয়ে গেছে যে ছাত্ররা বলে তথাকথিত যে আন্দোলন করেছিল, ছাত্ররা যে কোণঠাসা, তারা তো কোথাও নেই, তাদের দলও ছিন্ন ভিন্ন। আজকে তো প্রথম দিকে উঠে আসছে যে জামায়াত আর বিএনপি, বোঝা যাচ্ছিল তারাই ছিল আন্দোলনের নেপথ্যে, এবং সেটা আজকে স্পষ্ট হয়ে গেছে। তাহলে কি ফলে মনে হয়, আমার মনে কোথাও হয় না গিয়ে- বাংলাদেশের পরিস্থিতি ভারতকে মানে গৌতম স্যার, কঠিন সিদ্ধান্ত। আমি এইখানেই প্রশ্নটা করতে চাইছি যে এই যে জেএনডি জঙ্গি গোষ্ঠী সক্রিয় রয়েছে, কোথাও গিয়ে কি আইএস বা পাকিস্তানের যে সমস্ত জঙ্গি সংগঠনগুলি রয়েছে, তাদের প্রভাবে আরো কি মাথাচাড়া দিয়ে উঠছে এরা? অবশ্যই। এবং পাকিস্তানের আইএসআই এর গোয়েন্দারা তারা প্রায় ডেইলি প্যাসেঞ্জারি করছে। আপনি জানেন, করাচি থেকে বা রাওয়ালপিন্ডি থেকে ঢাকায় আসতে গেলে এখন 10 ঘন্টা লাগে, কারণ ভারতের আকাশ বন্ধ পাকিস্তানের বিমানের জন্য। তারা অন্য পথে ঘুর পথে চীন হয়ে আসছে। তো এই আশা তা সত্ত্বেও তারা রোজ আসছেন, প্রায় নিয়মিত আসছেন। এমনকি সেখানে একটা ঘাঁটিও গড়ে ফেলেছেন বলে ভারতীয় গোয়েন্দাদের খবর আছে, চিকেন নেকের কাছে। সেখানে লালমনির ঘাটের কাছে বেশ কিছু আবাসন গড়ে উঠেছে, যে আবাসন যেটা গিয়ে ভারতের গোয়েন্দারা তাদেরকে অ্যালার্ট করেছিল
এবং তাদেরকে বলেছিলেন যেখানে আপনারা আইএসআই লোকেদের তাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছেন, এটা তো ভারতের পক্ষে আরো চিন্তাজনক হয়ে উঠছে। আরো নিরাপত্তার ফলে আমার কাছে যেটা মনে হয়, পশ্চিমবঙ্গে যেহেতু এবং আসামে নির্বাচন আসন্ন, এই নির্বাচনের সময় আমি শুধু একমাত্র প্রার্থনা করব যেন তেমন কোনো ঘটনা না ঘটে, কিন্তু এরা কিন্তু চাকরি তাই করতে পারে। এবং সেটার জন্য ভারত সরকারকে প্রস্তুত থাকতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রককে প্রস্তুত থাকতে হবে। আমি আসাম এবং পশ্চিমবঙ্গ সরকার উভয়কে বলবো যে উভয় পক্ষ যোগাযোগ করে একটা সিকিউরিটির ব্যবস্থাটাকে সঠিকভাবে গড়ে তুলুন। এখানে রাজনীতিটা বড় নয়, বড় হচ্ছে দেশের নিরাপত্তা, দেশের স্বার্থ। সেক্ষেত্রে সবার এক হওয়ার প্রয়োজনীয়তা আছে। একদম একদম, আপনি সঙ্গেই থাকুন। আমি একটা ছবি সবার সামনে রাখতে চাইছি, দর্শকদের সামনে, এবং একই সঙ্গে এই যে শীতের রাতে যেখানে একজন নারীকে খুঁটির সঙ্গে বেঁধে একেবারে নির্মম নির্যাতনের ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, এবং এই ভিডিও ভাইরাল হওয়ার পর গোটা দেশ জুড়ে কিন্তু তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এবং যে ছবি আপনারা দেখতে পারবেন ভিডিওতে কিন্তু স্পষ্ট দেখা যায় যে শীতের পোশাক পরেছিলেন এক নারী, এবং সেই নারীকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় প্রথমে। তারপর দুজন ব্যক্তি ছোট ছোট বালতি ও মগ হাতে নিয়ে তার শরীরে ঠান্ডা জল ঢালছেন। দেখুন সেই ছবি, একেবারে নির্মম সেই ছবি, যেখানে নারীর যে মুখভঙ্গি ও চিৎকারে স্পষ্ট হচ্ছে তিনি প্রচন্ড কষ্টে রয়েছেন, অথচ নির্যাতনকারীদের মুখে ছিল হাসি। আশেপাশের জটলা করে দাঁড়িয়ে থাকা কয়েকজন ঘটনাটি দেখছিলেন, একজন মোবাইলে ভিডিও করছিলেন, এবং ভিডিওর সূত্র ধরে রবিবার জানা যাচ্ছে যে ঘটনাটি ঢাকার গুলশান থানাধীন নদ্দা এলাকার মোড়ল বাজারে ঘটেছে এই ঘটনা। গত 2রা জানুয়ারি শুক্রবার চুরির অভিযোগ তুলে ওই নারীকে প্রকাশ্যে খুঁটিতে বেঁধে জল ঢেলে নির্যাতন করা হচ্ছে। অর্থাৎ কারো বিরুদ্ধে যদি এবার চুরির অভিযোগ থাকে তাহলে তাকে এইভাবে নির্মমভাবে নির্যাতন কেন? ভিডিওটি শনিবার রাতে পুলিশের নজরে আসে, এবং তারপর রাত 10:30টার দিকে গুলশান থানার পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। কিন্তু তারপরের খবর আমরা জানি না। এই যে এইভাবে যাকে নির্মমভাবে বালতি দিয়ে ঠান্ডার মধ্যে জল ঢালা হচ্ছে, সবাই সেখানে অট্টহাসে ব্যস্ত, এই ধরনের পরিস্থিতি। আমি চলে আসবো স্যারের কাছে, বিশ্বজিৎ দাস আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, এই যে আইএএস এর যে জঙ্গি গোষ্ঠীগুলি, আমরা জানি যে এদের কিন্তু একটা লক্ষ্য সবসময় থাকে যে খিলাফত সাম্রাজ্য গঠন করতে চায় তারা। তাহলে এই যে এইভাবে মহিলাদেরকে নির্যাতন করা হচ্ছে, কোথাও চুল কেটে ফেলা হচ্ছে, বা কোথাও আমরা দেখছি এইভাবে খুঁটিতে বেঁধে বালতি দিয়ে জল ঢালা হচ্ছে, এই ধরনের যে ঘটনাগুলো, তাহলে কি প্রাথমিক ধাপ তাদের এমনটাই, কি মনে হয়? যে ঘটনা আমরা দেখলাম সেই ঘটনা বর্বর, অমানসিক। কোনো সভ্য দেশের পক্ষে এটা সম্ভব নয়। বারবার আমরা আলোচনা প্রসঙ্গে বলেছি বাংলাদেশ এখন মৌলবাদী একটি রাষ্ট্র। এই মৌলবাদী রাষ্ট্রে মোহাম্মদ ইউনূসের হাতে কিছুই নেই। মোহাম্মদ ইউনূস ক্ষমতালোভী একজন শাসক। তিনি আমেরিকার ইন্ধনে আমেরিকার দালালি করেন, এবং যে মৌলবাদ রয়েছে বাংলাদেশে সেই মৌলবাদ আসলে পাকিস্তান থেকে আসা মৌলবাদ, যে মৌলবাদ থেকে মুক্ত করেছিল 71 সালে বাংলাদেশকে ভারতবর্ষ। সেই মৌলবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে, জঙ্গি সংগঠনগুলো প্রশ্রয় পাচ্ছে, প্রশিক্ষণ পাচ্ছে। ভারতের ক্ষেত্রে যেটা সবচেয়ে ভাবনার, যে এতদিন ধরে ভারতের একদিকে পাকিস্তান যেখানে জঙ্গি কার্যকলাপ প্রশ্রয় পেত, পাকিস্তান ইন্ধন যোগাতো, এখন তার পাশাপাশি বাংলাদেশ সেও একেবারে জঙ্গি কার্যকলাপকে প্রশ্রয় দিচ্ছে। নারীকে সম্মান করা, সংখ্যালঘু হোক সংখ্যাগুরু হোক, এটা তো রাষ্ট্রের দায়িত্ব, তাদের নিরাপত্তা দেওয়া। ধরে নিলাম সে কোনো অন্যায় করেছে, তার বিরুদ্ধে অভিযোগ আছে, দেশে কোনো আইন ব্যবস্থা নেই, তাহলে বন্ধ করে দিক সেই দেশের সরকার। যেখানে পুলিশ রয়েছে, মিলিটারি রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে। কখন এই ঘটনা ঘটে? যখন বিচার ব্যবস্থা ফেল করে, গভর্নেন্স ফেল করে, পুলিশ প্রশাসন ফেল করে, তখন মৌলবাদী শাসকরা এই ধরনের আচরণ করে। কি শিখছে তরুণ প্রজন্ম? এই ছাত্ররাই ছাত্র আন্দোলন করেছিল বাংলাদেশে। এইটা যদি ছাত্র আন্দোলনের চেহারা হয়, তাহলে সেই ছাত্র আন্দোলন না হওয়া উচিত। আমি বারবার বলবো যে মৌলবাদী মাথাচাড়া দিয়ে উঠেছে, মৌলবাদী সংগঠনগুলো, মৌলবাদী শক্তিগুলো। মোহাম্মদ ইউনূস যাকে প্রশ্রয় দিচ্ছেন, তিনি ভাবছেন যে ভারত চুপ করে আছে বলে দীর্ঘ সময় সে চুপ করে থাকবে। কারণ একদিকে চীনের প্রশ্রয়, অন্যদিকে পাকিস্তানের প্রশ্রয়। এই দুটো রাষ্ট্রের প্রশ্রয়ে বাংলাদেশ দেখছে
যে তারা কতটা অসভ্যতা করতে পারে, এবং একই সঙ্গে আমেরিকা এখনো চুপ করে আছে। আমরা জানি যে আমেরিকা ভেনেজুয়েলা নিয়ে ব্যস্ত ছিল, বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা চিন্তা ছিল না, কিন্তু বাংলাদেশে সেন্ট মার্টিন দ্বীপ অধিগ্রহণ করে দক্ষিণ পূর্ব এশিয়ায় যে নজরদারি কায়েম করতে চায় সেটা কিন্তু তাদের মধ্যে রয়েছে। সুতরাং এই জায়গাটা থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে বাংলাদেশ আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিন্যাস বদলে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। যদি এভাবে বিন্যাস বদল করে তাহলে ভারতবর্ষ স্ট্র্যাটেজিক্যালি এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশকে আর বন্ধু তো ভাবছেই না, এবং বাংলাদেশকে যোগ্য উত্তর কিভাবে দেওয়া যায়, কারণ রাজনীতি এবং কূটনীতিতে বাংলাদেশের পজিশন ভারতবর্ষের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্লোবাল পলিটিক্সের পরিসরটাও বদলাচ্ছে। এইখানে প্রশ্নটা উঠে আসছে, আমি আবারও চলে যাব আমাদের সঙ্গে গৌতম লাহিড়ী স্যার যেহেতু রয়েছেন, যে এইভাবে আমরা যে কথা বলছিলাম যে মৌলবাদীরা প্রশ্রয় পাচ্ছে, মূলত কারা এতটা প্রশ্রয় দিচ্ছে বা কারা এইভাবে ব্রেন ওয়াশ করছে? ব্রেন ওয়াশ এই পর্যায়ে পৌঁছে গেছে যে তারা ভুলে গেছে কোনটা নির্মমতা কোনটা বর্বরতা, আর যেখানে আইন থাকতেও আইনের কিন্তু কোনো ধরনের পদক্ষেপই নেই, তারা নির্বিচারে এই ধরনের ঘটনাগুলো করে যাচ্ছে, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপই নিচ্ছে না। কিভাবে সম্ভব? বাংলাদেশে যে সমস্ত ইসলামিক পার্টিগুলো ছিল, এদের প্রত্যেকের নেপথ্যে যে তাদের যে সাহায্য পেত সবটাই হচ্ছে মানে আন্তর্জাতিক যে সন্ত্রাসবাদী মৌলবাদী ইসলামিক সংগঠন, তাদের থেকে এরা নিয়মিত ফান্ড পেয়ে থাকে, তহবিল পেয়ে থাকে, ব্রেন ওয়াশ করা হয়। মাদ্রাসাগুলো এক একটা হচ্ছে, ওখানে বেশিরভাগ মাদ্রাসা, আমি এক কথায় বলবো যে একটা সময় কিন্তু শেখ হাসিনা প্রচুর মাদ্রাসা খোলার অনুমতি দিয়েছিলেন, আজকে তার জন্য তাকে ফল ভুগতে হচ্ছে। গোটা আন্দোলনটা দেখা গিয়েছিল সেই 5ই আগস্টে সব মাদ্রাসা থেকে, গাজীপুরের মাদ্রাসা থেকে বেরিয়ে আসা সব ছাত্ররা। ফলে এই যে উগ্রপন্থা, বাঘের পিঠে চড়লে বাঘ কোনোদিন কিন্তু ছেড়ে দেয় না। আজকে ইউনূস ভাবছেন তিনি হয়তো বাধ্য হয়েছেন ক্ষমতার লোভে, কিন্তু এই বাঘ কিন্তু তাকেও একদিন খাবে, এটা তার বোঝা উচিত। ফলে এটা কোনোভাবেই এই পরিস্থিতিটা আমাদের জন্য সত্যি, যেটা আমাদের পররাষ্ট্র বিদেশ মন্ত্রকের সম্প্রতি যে স্ট্যান্ডিং কমিটি রিপোর্ট যেটা পার্লামেন্টে পেশ হয়েছিল, মানে বাংলাদেশের বিষয় সর্বসম্মতিক্রমে যে রিপোর্ট পেশ হয়েছিল, সেই রিপোর্টে কিন্তু বলা হয়েছিল যে আজকের বাংলাদেশ 71 সালের থেকেও ভারতের পক্ষে সব থেকে বড় স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ। এবং এই কথাটা বলাটা মানে মধ্য দিয়ে বোঝা যায় যে ভারতের বিভিন্ন যারা আইন প্রণেতা তারা কিন্তু কতটা সিরিয়াস। ভারতে একটাই সুবিধা, পজিটিভ দিক যেটা আমার কাছে মনে হয়, যে সেটা হচ্ছে সমস্ত দল বাংলাদেশের ব্যাপারে কিন্তু একমত, এবং সে এমনকি সে আসাদুদ্দিন ওয়াইসির দল যারা ভিন্ন মত পোষণ করতে, তারাও কিন্তু স্ট্যান্ডিং কমিটিতে একমত হয়েছে। ফলে এইটা একটা খুব মানে আমি বলবো যে প্রত্যেককেই অনুরোধ করবো যে রিপোর্টটা পড়ে দেখা দরকার, এবং রিপোর্টটা একটা আই ওপেনার সত্যি বাংলাদেশের কি অবস্থা। কিছু যদি মনে না করেন, ধন্যবাদ, আমি পরের আলোচনাগুলো শুনে নেবো রেকর্ডিং, আমাকে একটু অন্য আরেকটা জায়গায় যেতে হবে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। একদম অসুবিধা নেই, আমরা আবারও পরবর্তীতে যোগাযোগ করব আপনার সঙ্গে নিশ্চয়ই। তবে এবং এবার আপনাদের অন্য একটা খবরে নজর রাখবো এর মধ্যেই, কারণ এবার কিন্তু বিসিসিআই এর নির্দেশে কেকেআর থেকে বহিষ্কৃত হলেন মুস্তাফিজুর রহমান, এবং এই বছরে আইপিএল এর মিনি নিলামে মুস্তাফিজুর রহমানকে কেনার জন্য চেন্নাই সুপার কিংস এর মতো দল আগ্রহ দেখিয়েছিল। তাদের সঙ্গে টক্কর দিয়ে কলকাতা নাইট রাইডার্স এর কর্মকর্তারাও বিডিং শুরু করেন, এবং এই তারকা পেসারের দাম গিয়ে পৌঁছয় প্রায় 9 কোটি 20 লক্ষ টাকায়। আইপিএল এর ইতিহাসে এটাই কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দাম ছিল। এরপরই কেকেআর এর মনোভাব প্রশ্নের মুখে পড়ে। বর্তমানে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে, তাই প্রতিবেশী দেশের উচ্চপদস্থ রাজনৈতিক কর্মকর্তারা বিভিন্ন সময় ভারত বিদ্বেষী মন্তব্য করে আলোচনায় উঠে আসেন। এছাড়াও এই দেশের সংখ্যালঘুদের উপর নির্মম অত্যাচার আন্তর্জাতিক প্রেক্ষাপটে রীতিমতো লজ্জার দৃষ্টান্ত তৈরি করেছে। ফলে আইপিএল এ বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার জন্য আওয়াজ তোলেন এক শ্রেণীর ক্রিকেট ভক্তরা। সেই আবেগকে সম্মান জানিয়ে এবার কেকেআর এর এই সিদ্ধান্ত, এমনটাই দাবি করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। অর্থাৎ আমরা আবারও চলে যাব আলোচনায়, আমাদের সঙ্গে অতিথিরা যেভাবে রয়েছেন, এবার কিন্তু দেখা যাচ্ছে যে এই ধরনের পরিস্থিতিতে বাংলাদেশের ক্রিকেটারদের উপরেও কিন্তু প্রভাব পড়ছে, বা ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেখানেও কিন্তু দেখা যাচ্ছে ক্রিকেটের মধ্যে তার প্রভাব চলে আসছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছুটা ক্রিকেটীয় দূরত্ব তৈরি হয়েছিল 2024 সালের 5ই আগস্টের পর থেকে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় তা আরো বড় আকার ধারণ করতে যাচ্ছে, যেখানে আসন্ন টি-20 বিশ্বকাপের লিগ পর্বে
টাইগারদের 4টি ম্যাচই পড়েছে ভারতে এবং সেখানে বাংলাদেশ খেলবে না জানিয়ে আইসিসি কে এবার চিঠি দিয়েছে বিসিবি। প্রথমে 3টি বিষয়কে আইসিসি কে চিঠি দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আইসিসির কাছে একটি দাবি জানিয়েছে বিসিবি। রবিবার দুপুরে 17 জন বোর্ড পরিচালক মিলে নতুন সিদ্ধান্ত নিয়েছেন যে টি20 বিশ্বকাপ নিয়ে, যেখানে সিদ্ধান্ত হয়েছে ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচই খেলবে না বাংলাদেশ। অর্থাৎ ভারতে এবার বাংলাদেশ আর কখনোই খেলবে না, এমনটা তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। বিসিবির এই শীর্ষ একজন পরিচালক এমনটাই নিশ্চিত করেছেন। এটা হচ্ছে আপনারা জানেন যে এটা ইনসিডেন্টটা হয়তো আজকে থেকে আমাদের এখানে এসেছে। তো ইন কোর্স অফ টাইম আমাদের প্লেয়ারদের সেফটি এন্ড সিকিউরিটি আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এটা আমাদের ইনশিওর করার প্রধান দায়িত্ব। তো সেই দিক বিবেচনা করলে আমাদের প্লেয়ারদের বেনিফিশিয়াল যেটা হবে সেফটি সিকিউরিটি ইনশিওর করার জন্য আমরা সেই মেজার্স আমরা ফলো করবো, যে প্রোটোকল ফলো করবো। এইটা তো হচ্ছে কমেন্ট করার এখন কিছু নেই, জিনিসটা আমরা আজকেই জানতে পেরেছি, জিনিসটা আজকেই হয়েছে। তো প্লেয়ারদের সেফটি এন্ড সিকিউরিটি আমাদের আটমোস্ট প্রায়োরিটি। তো সেটা বিবেচনা করেই আমরা আইসিসির সাথে ডিসকাস করবো, আমাদের বিসিবি থেকে অফিসিয়ালি কমিউনিকেট করা হবে। মুস্তাফিজের পারফরমেন্স দেখব, কারণ প্রথম 2016 থেকেই কিন্তু সে যখন আইপিএল খেলা শুরু করেছেন অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছেন প্রত্যেক বছরই, কিন্তু তার সেই প্রাপ্য সম্মানটা সে কখনই পায়নি। এই বছর কলকাতা চমৎকারভাবে বিট করেছিলেন আপনার চেন্নাই এবং দিল্লি, 3টা টিম বিট করার কারণেই আসলে শেষ পর্যন্ত 9.20 করোড় তে তাকে নেওয়া হয়েছিল। যখন শুনতে পেলাম যে আসলে এই ধরনের একটা নিউজ যে বিসিসিআই কেকেআরকে বলেছেন যে আসলে তাকে রিলিজ করে দেওয়ার জন্য, এটা শুনে অবাকই হয়েছে। আসলে ক্রিকেটের সাথে রাজনীতি একদম মেলানো উচিত না আমি মনে করি। তো এটা শুনে আসলে খারাপই লেগেছে। আশাফুল ভাই, আকাশ চোপড়া সকালে একটা ভিডিও পোস্ট করেছেন, উনি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকে মিলিয়েছেন, বলেছে যে পাকিস্তানের প্লেয়াররা তো কোনো কিছু করেনি, কান্ট্রি করেছে। বাংলাদেশের কি তিনি কি করেছে মেনশন করেননি, কিন্তু বলেছেন যে বাংলাদেশের মানুষ করেছে এবং এর ফল মুস্তাফিজকে ভোগ করছেন। এটা কি বাংলাদেশ পাকিস্তানকে এক করে দেওয়া হলো? আর এই মতামতটা কতখানি নেগেটিভ বাংলাদেশের ক্রিকেটের জন্য? যে কোনো দুটা দেশ, আমি বাংলাদেশ ভারত, বাংলাদেশ নেপাল এরকম বলছি না, ভারত নেপাল, ভারত মালদ্বীপস এটা বলছি না, বলছি দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও বলে যে সাংস্কৃতিক এক্সচেঞ্জ, খেলাধুলা এগুলোর মাধ্যমে এটা কমিয়ে আনা যায়। এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো কাজটা করা হয়েছে। বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। কারণ এখানে একটা সিচুয়েশন আমার জন্য তৈরি করা হয়েছে, আমাকে সেটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে, সেটার ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে। আমরা আলোচনায় ফিরে যাব। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, আমি যেহেতু আগের থেকে বিশ্বজিৎ স্যার রয়েছেন এবং একই সঙ্গে আমাদের সঙ্গে অমিতাভ চক্রবর্তীও রয়েছেন এবং তার পাশাপাশি এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন কলকাতা থেকে ক্রীড়া বিশেষজ্ঞ সায়ন বসাক এবং একই সঙ্গে ইউএসএ থেকে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন দ্য ডেইলি সাউথ এশিয়ান টাইমসের এডিটর দীপক কুমার আচার্য। আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলার সাফ কথায়, যেখানে আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ নিয়ে। আমি এবং এই যে গোটা পরিস্থিতি বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে যে এবার রাজনৈতিক টানাপোড়েন চলছে এবং বাংলাদেশে যেভাবে নির্মমতা, মহিলারাও রক্ষা পাচ্ছেন না, হিন্দুরাও সে বেঁচে যেতে পারছেন না, সেই পরিস্থিতিতে এবার খেলার মধ্যেও কিন্তু প্রভাব পড়েছে। আমি সায়নের কাছে আসবো। সায়ন, এই যে দেখলাম আমরা যে মুস্তাফিজুর রহমান তাকে যখন খেলা থেকে বাদ দেওয়া হচ্ছে, তারপর বাংলাদেশের যারা রয়েছেন ক্রীড়াবিদরা বা বিসিবি তারা কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা ভারতের মাটিতে আর কখনো খেলবে না। এই গোটা পরিস্থিতিতে ভারতের মধ্যে বাংলাদেশের যে টানাপোড়েন চলছে তা কিন্তু এবার খেলার মধ্যেও প্রভাব বিস্তার করছে। এটা আদতে কতটা, মানে এই বিষয়টাকে আপনি কতটা মতামত দিচ্ছেন বা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, সমস্ত কিছুর উপরেই হচ্ছে খেলাধুলা, মানে রাজনীতি হোক বা যে কোনো কিছুতেই তার ঊর্ধ্বে খেলাধুলা থাকে। এবার যখন কোনো একটা দেশে, নির্দিষ্ট দেশে একটা সংখ্যালঘু কোনো সম্প্রদায়ের উপর একটা নিপীড়ন বা এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়, তখন তার আঁচটা অবশ্যই খেলাধুলার সাথেও জুড়ে যায়। তো সেরকমই একটা পরিস্থিতি হয়েছে। এবার মুস্তাফিজুর রহমানকে ভারতে আইপিএল এ কেকেআর কিনেছিল 9 কোটি 20 লক্ষ টাকায়, যেটা কেনার পর তখন যখন কেকেআর টিম
আইপিএল এর নিলাম টেবিলে তাকে কেনার জন্য উঠে পড়ে লেগেছে এবং পরবর্তী সময় যখন তাকে দলে নেওয়া হয় সেই সময় আগে থেকে ঠিক হয়ে গেছিল যে মুস্তাফিজুর রহমান 8টা ম্যাচ তিনি খেলতে পারবেন না, কারণ যে কারণে জানানো হয় যে টিম থেকে যে তাকে একটা ন্যাশনাল টিমের হয়ে তাকে খেলতে হবে একটি সিরিজের জন্য, তিনি আইপিএল এ থাকবেন না প্রথমের দিকটা, তারপর দ্বিতীয়ার্ধের দিকে তিনি যুক্ত হবেন দলের সাথে, কেকেআর এর সাথে। এবার পরবর্তী সময় যখন এই বাংলাদেশের এই ধর্মীয় এই সংঘাত যেটা বৃদ্ধি পায়, তারপর আস্তে আস্তে একটা চারিদিক থেকে সোশ্যাল মিডিয়া হোক বা চারপাশের পরিস্থিতি যখন আরো উত্তপ্ত হতে থাকে, তখন একটা চাপ, রাজনৈতিক চাপ হোক কিংবা যে কোনো ধর্মীয় চাপ আসতে শুরু করে। এবং তার পরবর্তী সময় কেকেআর টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে কেকেআর এর মালিক শাহরুখ খানের দিকেও আঙুল ওঠে, বিভিন্ন মন্তব্য ওঠে। তার পরবর্তী সময় বিসিসিআই এর দিকেও চাপ আসতে শুরু করে অনেক সময়, এবং শেষমেশ যে আপডেটটি গতকাল এসেছিল যে বিসিসিআই সচিব তিনি একটি নির্দেশ দেন সাংবাদিক বৈঠকের মাধ্যমে যে কেকেআর কে তারা জানাচ্ছেন যে মুস্তাফিজুর রহমানকে দল থেকে রিলিজ করতে হবে, তার পরিবর্তে কেকেআর একটা একজনকে দলে নিতে পারবে, তার পরিবর্তে হিসেবে এটা পুরোপুরি কেকেআর টিম ম্যানেজমেন্ট যেটা মনে করে তাদের ইচ্ছা মতো তারা দলে নিতে পারবে এবং রিলিজ করে দিতে হবে মুস্তাফিজুরকে। তার পরবর্তী সময় যে ঘটনাটি ঘটা শুরু হয় যে আসন্ন টি-20 বিশ্বকাপ 7ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, সেইখানে বাংলাদেশ দল খেলতে যাবে না। প্রথম যে আপডেটটা, যেটা ভিতরের যে যেটুখানি খবর পাওয়া গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তিনি প্রথমে জানিয়েছিলেন আইপিএল নিয়ে তাদের কোনো সমস্যা নেই, কারণ আইপিএল পুরোটাই হচ্ছে বিসিসিআই কর্তৃক একটি ফ্র্যাঞ্চাইজি লিগ, যেখানে ভারতে আইপিএল হচ্ছে, অর্থাৎ ভারতে বিসিসিআই বোর্ড তারা যে কোনো নির্দেশ দিতে পারে, সেখানে কোন দল কাকে রিলিজ করবে, কাকে দলে রাখবে, সেটা পুরোটাই তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আইসিসির যে টুর্নামেন্ট অর্থাৎ টি-20 বিশ্বকাপ, সেইখানে মুস্তাফিজুর রহমান সহ পুরো দল তখন অবধি তারা চেয়েছিলেন, তারা বলেছিলেন যে তারা পাঠাতে চাইছে, তবে শুধুমাত্র তারা চেয়েছিলেন যেন একটা দলের নিরাপত্তা থাকে, কারণ মুস্তাফিজুর রহমানকে বের করে দেওয়া হচ্ছে আইপিএল এর ক্রিকেট থেকে, সেখানে পুরো দল পৌঁছাচ্ছে ভারতে, তো বিশ্বকাপে একটা নিরাপত্তা নিয়ে প্রথমে প্রশ্ন ওঠে। এবং পরবর্তী সময় আজকে এবং গতকাল থেকে যেটা শুরু হয়েছে যে নেট দুনিয়া থেকে শুরু করে সরকার, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চাপ আসে যে তারা বাংলাদেশ দলকে ভারতে খেলতে পাঠাবে না, সেখানে একটা নিউট্রাল বা নিরপেক্ষ ভেন্যু হিসেবে তাদেরকে দিতে হবে। আপডেট হয়ে গেছে, আমরা আসবো সায়ন তোমার কাছে আবারও। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে দীপক কুমার আচার্য আপনিও রয়েছেন। দীপক বাবু, আমার প্রশ্নটা এখানে, এই যে ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্যে এবার কিন্তু টানাপোড়েন একটা চলছে, তার প্রভাব আমরা দেখলাম যে খেলাতেও পড়লো, কিন্তু এই গোটা বিষয়বস্তুটা যেখানে মৌলবাদীদের দাপট চলছে, আমরা যদি দেখি ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, চায়না, এই গোটা এই পরিস্থিতিতে এই পুরো রিজিয়নালে কি রকম প্রভাব পড়তে চলেছে? আসলে প্রভাব যখন রাজনৈতিক প্রভাবটা যখন শুরু হয় বা ডিপ্লোমেসি প্রভাবটা যখন শুরু হয়, তখন এটা সব ক্ষেত্রে পড়তে থাকে, সংস্কৃতি বলেন, খেলা বলেন, আর অন্যান্য যে সব চিকিৎসা বলেন। কারণ বাংলাদেশের একটা বড় অংশ, অনেক পেশেন্ট যারা ইন্ডিয়াতে আসে তারা এসে চিকিৎসা করান এবং সেখানে ভারতের একটা অনেক ইনকাম হয়। কিন্তু আমি কথা বলেছিলাম গতকালকে যে যখন মুস্তাফিজকে খেলতে দেওয়া হয়নি কেকের টিমে, এবং এটার পরিপ্রেক্ষিতে যে চলছিল, মতানৈক্য চলছিল, তো তারা বললো যে দেখেন ইন্ডিয়া তো আমাদেরকে চিকিৎসার জন্য ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে, আমরা চিকিৎসার জন্য আমরা ওখানে যেতাম, টাকা দিতাম, চিকিৎসা নিতাম, এটা ভারতের ইনকাম হতো, আমরা ওটা চিকিৎসা পেতাম, সেটা আমরা দিচ্ছি না। এট দ্য সেম টাইম এখানে গত বছরের 5ই আগস্টের পরে যে চলমান যে প্রবলেম গুলি হচ্ছে, সবকিছু মিলিয়ে এটা যে শুধু বাংলাদেশ ভারত তা না, বাংলাদেশ ভারত এবং এই পুরো রিজিয়নের একটা প্রবলেম দেখা দিয়েছে। এবং এই প্রবলেমটা দেখবেন যে ওয়েস্টার্ন কান্ট্রি গুলি তারা হয়তো কেউ কেউ হয়তো সুবিধা নিতে চাইবে, যে এই সুযোগে প্রত্যেকেরই তো একটা টার্গেট থাকে, একটা ইন্টেনশন থাকতে পারে এই বিষয়গুলি আর কি। তো আমি মনে করি যে এই নেইবার যারা আছে তাদের মধ্যে যদি সহানুভূতি, সহমর্মিতা এবং সম্মান, এই বিষয়গুলি যদি না থাকে,
এই সমস্যাগুলি চলতেই থাকবে হুম। এবং যেটা কারোর জন্য ভালো না। দীপক বাবু, আপনি যেহেতু নেবার কান্ট্রির কথা বলছেন, অর্থাৎ ভারত হোক, বাংলাদেশ, পাকিস্তান, চায়না, এরা প্রত্যেকেই সার্ক অর্থাৎ SAARC এই সার্ক গোষ্ঠীর মধ্যে তারা অন্তর্ভুক্ত। তাহলে কি কোথাও এবার সেই ইকুয়েশনেও কোনো পরিবর্তন আসবে? বাংলাদেশের এখন যে পরিস্থিতি, কারণ এই এখন যারা সরকার চালাচ্ছেন তাদের সাথে পার্শ্ববর্তী দেশগুলি সরকার প্রধান বা রাষ্ট্র প্রধানের যে সম্পর্ক, এটার উপরই অনেক কিছু নির্ভর করতেছে, যে আঞ্চলিক সহযোগিতা এবং যে সম্পর্ক গুলি কিভাবে হ্যান্ডেল হবে, এবং যে সংগঠনগুলি যেগুলি আছে এগুলি কিছু কিছু সংগঠন যেগুলি নাকি এখন, যেটা আপনি সার্কের কথা বলছেন, সার্ক তো এখন কার্যত একটা ডেড হর্স। তারপরও এখন যে পরিস্থিতিতে এই সার্কের শব্দটা বেশ উচ্চারিত হচ্ছে। তো সবকিছু মিলিয়ে একটা সমস্যা যখন তৈরি হয় এবং দ্বন্দ্ব যখন চলে, এই দ্বন্দ্বটা আপনার রাজনৈতিক, ডিপ্লোমেসি এবং সব ক্ষেত্রেই যায় এটা প্রভাবটা পড়ে। একেবারেই। দীপক স্যার, আপনি দক্ষিণ পূর্ব এশিয়া অনেক কাজ করেছেন, এই যে গোটা পরিস্থিতি, এতে কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়া যথেষ্ট প্রভাব পড়তে চলেছে। কি মনে হয় এই পরিস্থিতিতে দক্ষিণ পূর্ব এশিয়াতে তার কি প্রভাব পড়বে, ভালো না খারাপ? না, এখন তো পরিস্থিতি তো কখনোই, এই পরিস্থিতি কখনো ভালো হতে পারে না এবং কারোর জন্য না। এবং আমি বলবো যে এই আমাদের এই সাউথ ইস্ট এশিয়ায় ভারত একটা অনেক বড় পরাশক্তি, এবং বাংলাদেশ দেশ যদি ভালো না থাকে অথবা অন্য কোনো দেশ যদি ভালো না থাকে, নেইবার যারা, তাহলে ভারতও যে ভালো থাকবে বা থাকতে পারবে সেটাও একটা বিষয় আছে। কারণ এখানে সবারই একটা নেটওয়ার্ক, সহযোগিতা, কোঅপারেশন এটা দরকার। আপনি যদি বাতাস, সে বাংলাদেশের বাতাসটা কিন্তু ভারতে যাচ্ছে, আর ভারতের বাতাসটা কিন্তু বাংলাদেশে আসছে। বৃষ্টি হলে বৃষ্টির ছায়াটাও বাংলাদেশে আসছে বা বাংলাদেশের ছায়াটাও ওখানে পড়ছে। তো এখানে প্রত্যেকেরই একটা সম্পর্কটা ভালো হওয়া উচিত, এটা আমি মনে করি। একদম একদম। আমি আবারও খেলার দিকে চলে যাব, যেখানে ইতিমধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছুটা ক্রিকেটীয় দূরত্ব কিন্তু তৈরি হয়েছিল 2024 সালের 5ই আগস্টের পর থেকে। মুস্তাফিজুর রহমানকে IPL থেকে বাদ দেওয়া হয় এবং সেই ঘটনায় তা আরো বড় আকার ধারণ করতে যাচ্ছে, যেখানে আসন্ন রয়েছে T20 বিশ্বকাপ। সেই বিশ্বকাপের লিগ পর্বে টাইগারদের 4টি ম্যাচই পড়েছে ভারতে, সেখানে বাংলাদেশ খেলবে না এমনটাই জানিয়ে দিয়েছে তারা। ICC কে তারা চিঠিও দিয়েছে। প্রথমে 3টি বিষয়ে ICC কে চিঠি দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ICCর কাছে একটি দাবি জানিয়েছে BCB। রবিবার দুপুরে 17 জন বোর্ড পরিচালক মিলে নতুন সিদ্ধান্ত নিয়েছেন যে T20 বিশ্বকাপ নিয়ে যে একটা নতুন সিদ্ধান্ত, যেখানে ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচই খেলবে না তারা। আমরা এই নিয়ে আলোচনা করছিলাম, আবারও আমি শায়নের কাছে চলে যাব। শায়ন, এই নিয়ে কিন্তু বাংলাদেশেও প্রতিবাদ হয়ে গিয়েছে, অর্থাৎ একবার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে, তারপর তারা বলে দিল যে ভারতের মাটিতে তারা ম্যাচ খেলবে না, এবং অন্যদিকে বাংলাদেশে এই নিয়ে প্রতিবাদ হচ্ছে। তাহলে কি মনে করা হয় যে এতে কি বাংলাদেশের ক্ষতি হবে না ভারতবর্ষের IPL টিমের ক্ষতি? দেখুন, ভারতীয় ক্রিকেটে যদি কথায় আসি বা মানে বাংলাদেশের কথা যেটা আপনি বললেন, প্রশ্নটা করলেন, ক্ষতিটা অবশ্যই বাংলাদেশের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি। কারণ ভারতীয় ক্রিকেটের অনেকটাই ভর করে বাংলাদেশ ক্রিকেট রয়েছে। আমি এই কারণেই বললাম, কারণ ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে বা IPL এর ক্ষেত্রে তেমন কোনো ক্ষতি হচ্ছে না। এই T20 বিশ্বকাপের ক্ষেত্রে 3টে ম্যাচ ইডেন গার্ডেন্সে রয়েছে আর একটি ম্যাচ ওয়াংখেড়েতে রয়েছে। টোটাল 4টে ম্যাচ বাংলাদেশ খেলতে আসবে। এবার ইতিমধ্যে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। আমি যদি টিকিটের কথায় আসি, টিকিটের কিছু অংশ যায় ICCর কাছে এবং কিছু অংশ ভারতীয় বোর্ড পায়। এবার এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে যে জয় শাহ তিনি নিজে যে খেলার সূচি পরিবর্তনের জন্য তিনি জানিয়েছেন যে তিনি পরিবর্তন করবেন এবং নিউট্রাল যে ভেন্যু চাইছে বাংলাদেশ, সেইটা দেওয়া হবে। অর্থাৎ হয়তো শ্রীলঙ্কাতে বাংলাদেশের ম্যাচগুলোকে সরিয়ে নেওয়া হবে এবং সেই জায়গায় 3টে ম্যাচ ইডেনে এবং একটি ম্যাচ যে ওয়াংখেড়ে রয়েছে সেখানে অন্য দলের ম্যাচ দেওয়া হতে চলেছে এবং টিকিট নিয়ে অতটা সমস্যা হচ্ছে না। তবে যদি যেটা বললেন ক্ষতির কথাটা, বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে বর্ডারটা দেখছি, অর্থাৎ 3টে ম্যাচ যেহেতু ইডেন গার্ডেন্সে রয়েছে, কলকাতায় বাংলাদেশ টিমকে আসতে বেশি সময় লাগবে না এবং সেখানে যদি ট্রাভেল করতে হয়, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট টিমকে অনেকটা দূরত্ব পেরিয়ে আসতে হচ্ছে শ্রীলঙ্কায় এবং সাথে শুধুমাত্র এই মুহূর্তে যে পরিস্থিতিটা আমরা বাংলাদেশে দেখছি, আর্থিক
ব্যবস্থা হোক বা যে কোনো কিছুতে, সেখানে কিন্তু বাংলাদেশই চারিদিক থেকে চাপে পড়ছে। আর এই সূত্র ধরেই আসবো আমি বিশ্বজিৎ স্যারের কাছে যাচ্ছি। স্যার, এইভাবে এই যে আইসিসি ভারতে যে কয়টা ম্যাচ রেখেছে, তারা নিশ্চয়ই ভারত থেকে অন্য জায়গায় সেই ম্যাচ ফেলবে না, এবং সেই জায়গায় বাংলাদেশ যদি খেলতে না আসে তাহলে কি কোনোভাবে বাংলাদেশ টিমটা তাহলে বাদ পড়লো? প্রথম কথা যে আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে চলতে হয়। আমরা কথায় কথায় বলি স্পোর্টসম্যান স্পিরিট, অর্থাৎ খেলোয়াড় সুলভ মানসিকতা। এই যে ঘটনাটা ঘটেছে এটা অনভিপ্রেত, কিন্তু ভারতবর্ষের সামনে, পশ্চিমবাংলার সামনে আর কোনো পথ খোলা ছিল না। অর্থাৎ তারা যতই মনে করুক যে তারা এটাতে অনেক বেশি লিবারাল, আমরা দেখেছি যে দিনের পর দিন ভারতের বিরুদ্ধে বিষাদগার করছেন বিভিন্নভাবে যারা বাংলাদেশের নেতা, বাংলাদেশের মন্ত্রী বা বর্তমান জননেতা তারা। তাহলে এরকম একটা খেলাতে কেন বাংলাদেশের প্লেয়াররা অংশগ্রহণ করবে, এই প্রশ্ন তোলা হয়েছে। আমরা জানি যে আন্তর্জাতিক ক্রিকেটে এটা রয়েছে যে এক দেশের তারকা অন্য দেশের আইপিএল এ খেলে, এবং তখন দেশাত্মবোধ থেকে টিমের বোধটা অনেক বেশি শক্তিশালী হয়। আমরা এখানে দেখলাম যে যখনই বাংলাদেশের প্লেয়ারকে উইথড্র করে নেওয়া হলো, এই যে সিনড্রোম, তখন থেকে বাংলাদেশ গর্জে উঠতে শুরু করেছে। কিন্তু যখন দিনের পর দিন বাংলাদেশে ভারতীয়রা বা হিন্দুরা, সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত হয়েছে, যখন বিভিন্নভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হয়েছে, তখন তো মুখ বন্ধ করেছিল, চুপ করেছিল। যে বাংলাদেশ আমাদের সঙ্গে এই ব্যবহার করছে, অর্থাৎ ভারতবর্ষ তাদের কাছে মাতৃসুলভ। আজকে ওষুধ, আজকে শিক্ষা, আজকে জ্ঞান, এই সব ক্ষেত্রেই ভারতবর্ষ এগিয়ে। সেই বাংলাদেশ সরকার তাদেরকে নিজেদেরকে বাঁচানোর জন্য এবং তাদের যে যাত্রাভিমান, সেই যাত্রাভিমানকে অটুট রাখার জন্য বলছে ভারতবর্ষে এখন খেলবে না। দেখা যাক জল কতদূর গড়ায়, কিন্তু ভারত কূটনৈতিকভাবে না খেলাটা খুব সহজ বা হালকা ভাবে নিচ্ছে না। একদমই। আমি শেষমেশ অমিতাভ চক্রবর্তীর কাছে আসবো। এই যে গোটা পরিস্থিতি যার প্রভাব পড়ছে এবার খেলাতেও, আমরা এর আগে দেখেছি যে পাকিস্তানের সঙ্গে যখন ভারতের সংঘর্ষ হয়, ভারতবর্ষে পাকিস্তানের যত অ্যাক্টররা রয়েছেন বা সিঙ্গার রয়েছেন তাদেরকেও কিন্তু বহিষ্কার করা হয়েছে বা বয়কট করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো ধরনের আর সেই খবরে আপডেট আমরা পাইনি। এবং এই গোটা পরিস্থিতিতে আপনার কি মনে হয়, যেখানে ইউনূস নিজে একজন শান্তির নোবেল প্রাপ্ত মানুষ এবং তারই দেশে এতটা অশান্তি, কি মনে হয় আপনার? না, এটা তো সবচেয়ে বড় প্রহসন যে ইউনূস সাহেব নোবেল পুরস্কার পেয়েছেন, এটা আমাদের প্রহসন মনে হয়, সারা পৃথিবীর কাছে এখন মনে হচ্ছে। আর যেটা খেলা নিয়ে যেটা যে অবস্থাটা, সেটাকে এটা এইভাবে হওয়ার কথা না, এরকম হওয়ার কথা না। আজকে যদি আমার যে প্লেয়ার, যে মোস্তাফিজুর, তিনি আমার খুব প্রিয় প্লেয়ার, কিন্তু উনি যদি আজকে কেকেআরের প্লেয়ার না হয়ে অন্য কোনো একটা ফ্র্যাঞ্চাইজির হতো, মনে হয় না এতটা হতো। এখানে একটা মনে রাখতে হবে যে বাংলাদেশের সংলগ্ন একটা অঞ্চলে কলকাতা, এবং সেখানে বাংলাদেশের ব্যাপার বিষয়গুলি ঢেউ কিন্তু এখানেও পড়ছে। আমাদের যে সীমান্ত, আমি নিজে ত্রিপুরায় থাকি, আমি জানি ওইখানে প্রত্যেকটা জিনিসের ঢেউ এখানে পড়ে। অতএব এখানে অনেক কিছু বিবেচনায় নিয়েই মোস্তাফিজুরের বিষয়টা বিসিসিআই এই ভাবনাটা নিয়েছে। নিশ্চয়ই সরকারের এটার মধ্যে কোনো একটা পরামর্শ ছিল। এর জন্য সম্পর্ক খারাপের তেমন কিছু নাই, বাস্তবায়ন পরিস্থিতিটা বুঝতে হবে। মানে মোস্তাফিজুর সাহেবের কিন্তু এর জন্য ক্ষতি হয় নাই। ওনার যে 15% বাদ দিয়ে, যেটা 15% এমনিতে জমা দিয়ে দিতে হয়, বিসিসিআই সব ভালো, এটা নিয়ম, সম্ভবত সায়ন এটা জানেন যে এটা দিতে হয়, সেটা বাদ দিয়ে বাকি টাকাটা উনি পেয়ে যাচ্ছেন। কিন্তু সবচেয়ে বড় কথা, উনি খেলতে পারছেন না। খেলতে না পারার জন্য যে ব্যাপারগুলো, এগুলো বিবেচনা ওনার ভাবনার মধ্যে নিতে হবে, কোন পরিস্থিতির মধ্যে হবে। কারণ বাংলাদেশকে তো ইন্ডিয়া বয়কট করছে না, বর্তমান একটা পরিস্থিতিতে এই একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। আর ইউনূস সাহেব আর ওনার যে মন্ত্রী, একজন দেখলাম একজন মহিলা মন্ত্রী, ওনারা তো যে কোনো ইন্ডিয়ার ভারতের বিরুদ্ধে একটা কোনো একটা কিছু, এটাকে ক্যাপিটালাইজ করে ওরা ওই দেশটাকে একটা ভারত বিদ্বেষী একটা কিছু ছড়িয়ে দিতে চায়।
বেশ বেশ আমরা তবে আমরা আজকের মতো আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। সবাইকে ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য, বিশ্বজিৎ স্যার এবং একই সঙ্গে অমিতাভ চক্রবর্তী স্যার এবং আমাদের সঙ্গে সায়ন এতক্ষণ ছিল। সায়ন তোমাকেও ধন্যবাদ। গৌতম লাহিড়ী স্যার ছিলেন আমাদের সঙ্গে এবং দীপক কুমার আচার্য, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো আমাদের অনুষ্ঠান থাকার জন্য। আপাতত এই অনুষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে, একটা ছোট্ট বিরতি রয়েছে, তারপর নজর রাখুন খবরে।